আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। রান্নার গ্যাসের জন্য রাজধানী সহ সারা দেশে হাহাকার, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। ইরানে 2 সপ্তাহের বিক্ষোভে অন্তত 217 জন নিহত, কঠোর অবস্থানে সরকার, নামছে বিপ্লবী গার্ড। এবারে বিস্তারিত। রাজধানী সহ সারা দেশে রান্নার গ্যাসের জন্য হাহাকার করছেন সাধারণ মানুষ। ডিলারদের দাবি, চাহিদা অনুযায়ী কোম্পানিগুলো থেকে সরবরাহ মিলছে না, আর আমদানিকারকরা দুষছেন ডলার সংকট ও এলসি খোলার জটিলতাকে। এ সুযোগে খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বিক্রেতাদের বিরুদ্ধে। রাজধানী থেকে গ্রাম, সবখানে একই দৃশ্য। রান্নার জন্য হাহাকার, ডিলারের কাছে গিয়েও মিলছে না সিলিন্ডার। গ্যাস নিতে আসছি, কালকে থেকেই গ্যাস নেই আমাদের এই ডিপোতে। রাস্তাতে চেক দেন, দেখবেন গ্যাসের গাড়ি, অনেক গাড়ি পড়ে রয়েছে, অনেক জায়গায় পাম্পে সাইড করে রাখছে, গ্যাস ভিতরে ঢুকাইতেছে না। গৃহিণীদের কপালে চিন্তার ভাঁজ। এলপিজি সিলিন্ডার এখন যেন সোনার হরিণ। কোথাও পাওয়া গেলেও গুনতে হচ্ছে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা। আমাদের তো লাইনে গ্যাস নাই বললেই চলে, আর ব্যবহার করি সিলিন্ডার, তাও সিলিন্ডারের দাম বাড়তি। রাজধানীর হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে সিলিন্ডার গ্যাসের হাহাকার। অনেক হোটেল রেস্তোরাঁয় বাধ্য হয়েই লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে। এখন তো ভয়াবহ অবস্থা, গ্যাস একবারে পাওয়া যায় না, এখন আর গ্যাস আসে না। গ্যাস সিলিন্ডারের যে গায়ে মূল্য তালিকা, এটা কেউ দেয় না। প্রত্যেকটা ফোনের মধ্যে বাংলাদেশের মূল্য তালিকা আছে, কিন্তু গ্যাস সিলিন্ডারের মধ্যে মূল্য তালিকা নেই। এই সংকটের জন্য আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও জাহাজ ভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করছেন ব্যবসায়ীরা। সরবরাহ চেইনে বিঘ্ন ঘটায় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এটা সমাধান হলো কোম্পানির কাছে। বড় বড় যে কোম্পানি এলসি করে তাদের সমস্যা। আমরা তো ডিলার পয়েন্ট, আমাদের কোম্পানিগুলো তো গ্যাস দিতে পারতেছে না। আমরা যেই দাম বৃদ্ধি করে বেশি আর চেক পাই আর না পাই, কিন্তু রিটেলাররা এটার বেশি ফয়দা লুটতেছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির মহোৎসব চলছে খুচরা পর্যায়ে। তদারকি সংস্থার অভিযান চললেও থামছে না এই অস্থিরতা। যেহেতু এটি এলসি করে বাংলাদেশ ব্যাংক বা প্রায় আমাদের ব্যাংকগুলো, আর আপনার এটা সেটেল হওয়ার পরে এটা ইন্ডিয়ার যে কাস্টমস ডিউটি পরিশোধ করে যেটা বাজারে আপনার ঢোকে, এইখানে তথ্য আছে এবং তাদের যে দুটো তথ্য সেখানে, এবং সরকারও বলছে যে সংকট নেই। তাহলে সংকটটা কোথায়? মানুষকে জিম্মি করে আপনার মানুষের পকেট কাটছে, এটা এক ধরনের ফৌজদারি অপরাধ। কারণ তার লাইসেন্সে কিন্তু লেখা আছে সে কী করতে পারবে, কী করতে পারবে না। তাহলে তারা এগুলোর সমস্ত কিছু বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষকে জিম্মি করে তারা স্ট্রাইক করলো এবং বাজারটাকে আপনার সংকট তৈরি করলো। এইটার বিরুদ্ধে তো আমি কোনো স্পষ্ট সরকারি ব্যবস্থা দেখছি না। এমন ভোগান্তির হাত থেকে বাঁচতে সরকারের সুদৃষ্টি চায় সাধারণ মানুষ। ডলার সংকট সমাধান আর বাজার মনিটরিং জোরদার না হলে এই সংকট কমার সম্ভাবনা ক্ষীণ। সাধারণ মানুষের দাবি, অন্তত রান্নার তেলের মতো গ্যাসের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দিন যত যাচ্ছে জেলা পর্যায়ে সিলিন্ডার গ্যাসের সংকট ততই তীব্র হচ্ছে। সরকার নির্ধারিত দামের দ্বিগুণ দিয়েও কোথাও কোথাও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় অনেকে বৈদ্যুতিক চুলায় বা কাঠ ও খড়কুটা পুড়িয়ে রান্না করছেন। 2 সপ্তাহ ধরে নওগাঁয় সিলিন্ডার গ্যাসের তীব্র সংকট রয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে 4 থেকে 500 টাকা বেশি দিয়ে গ্যাস নিতে হচ্ছে। অনেক জায়গায় অতিরিক্ত দামেও তা মিলছে না। গ্যাস চালিত যানবাহন চালকরাও রয়েছে বেকায়দায়। নাটোরে একটা গ্যাস পাম্প আছে, কিন্তু ওটাতে গ্যাস নাই। বিগত 60 কিলো গাড়ি চালায় আসছি রানীনগর গ্যাস নিতে। এখন এই গাড়ি তো তেল দিয়ে চালানো সম্ভব না। আসলে আমাদের ফিলিং স্টেশনে তরল পরিমাণ কোনো গ্যাস নাই। বিশেষ করে আমাদের কাস্টমার এবং ক্রেতার মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। বিশ্ব নিষেধাজ্ঞা থাকার কারণ, এবং দ্বিতীয়তে সরকার ভ্যাট বাড়াইছে এবং এলসি গত ডিসেম্বর মাসে এলসি পরিমাণ কম থাকায় মাল আমদানি কম হচ্ছে, এই কারণে গ্যাসটার সংকট দেখা দিচ্ছে। গ্যাস সংকট দেখিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া ঠেকাতে বাজার তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সরকার কর্তৃক নির্ধারিত যে মূল্য, সেই মূল্যটি আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে প্রচার করছি যেন জনগণ সচেতন হন। একই সাথে আমরা মোবাইল কোর্টের অভিযান করছি এবং ইতিমধ্যে আমরা বেশ কিছু জরিমানা আদায় করেছি। সুনামগঞ্জে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে খুচরা বিক্রেতা, ডিলার ও সংশ্লিষ্ট পক্ষগুলো সমন্বিতভাবে অতিরিক্ত অর্থ আদায় করছে বলে অভিযোগ স্থানীয়দের। বর্তমানে আমি 1500 বেশি, 1470ও বেশি, এরপরে আমার কিনে হইলো 1400। এর দ্বারা আমার কাছে মাল নাই, আমরা মাল পাইতেছি না, মাল পাইলে আমরা মাল দেব। এবং আমরা যখনই কোনো ধরনের এরকম প্রমাণ পাই যে অতিরিক্ত দামে বিক্রি করছে, আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছি। নারায়ণগঞ্জেও এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট রয়েছে। সরকার নির্ধারিত দাম মানা হচ্ছে না কোথাও। বেশিরভাগ এলাকায় গ্যাস মিলছে না। প্রতিদিন 12 কেজি সিলিন্ডারের জন্য 600 থেকে 800 টাকা বাড়তি গুনতে হচ্ছে। বিকল্প হিসেবে অনেকে কাঠ ও খড়কুটোয় রান্না করছেন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে পাইপলাইনের গ্যাস সংকটও তীব্র হচ্ছে। দিনের বেশিরভাগ সময় বাসাবাড়িতে গ্যাসের চাপ থাকে না। ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার সকালে শহরের কাউতলি মোড় এলাকায় সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা জানান, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরও বেড়েছে। অবিলম্বে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়, সড়ক, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। নির্বাচন কমিশনে আপিল শুনানির দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেয়েছেন 57 জন। এদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আপিল শুনানির দ্বিতীয় দিন রোববার মোট 70টি আবেদন নিষ্পত্তি করা হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন 57 জন। 7টি আবেদন নামঞ্জুর হয়েছে আর 6টি আবেদন স্থগিত রাখা হয়েছে। এর আগে শুনানির প্রথম দিন 70টি আপিল নিষ্পত্তি হয়। এর মধ্যে 52 জন প্রার্থিতা ফিরে পান। নির্বাচন কমিশনে আরও 3 দিন আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে। শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়ার পর অনেকেই ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরির দাবি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আইবার সিজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন, লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নয়, শুধু জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারোস আইজাপস রোববার ঢাকায় সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোট পড়ার হারের উপর। দেশে নির্বাচনের উপযুক্ত পরিবেশ রয়েছে বলে মত দেন তিনি। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 1 মাস বাকি। নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। ভোটের পরিবেশ দেখতে 27 দেশের এই জোটের 200 পর্যবেক্ষক ধাপে ধাপে কাজ করবে। বাংলাদেশে আসা ইউ পর্যবেক্ষক দল রবিবার সংবাদ সম্মেলন করেছে ঢাকার একটি হোটেলে। পর্যবেক্ষকদের প্রধান জানান, সব দলের অংশগ্রহণ নিয়ে এখানে একটি ঐতিহাসিক জটিলতা রয়েছে। তবে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করেন তারা। স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ হবে বলে আমরা প্রত্যাশা করি। তিনি বলেন, নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করবে ভোটের হারের উপর। ভোট পড়ার
হারে যতক্ষণ প্রভাব না পড়বে ততক্ষণ এটা নিয়ে আমরা মন্তব্য করব না। নির্বাচনে বাংলাদেশের ভোটারদের আস্থা ফেরানো এবং কেন্দ্রে ভোটারের উপস্থিতি আসল চ্যালেঞ্জ বলে ইইউ মনে করে। আমরা 64 জেলাতেই নির্বাচন পর্যবেক্ষক পাঠাবো, গণভোট নয়। শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ রয়েছে বলেই ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল পাঠিয়েছে বলেও জানিয়েছেন প্রধান পর্যবেক্ষক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত এবং গণতান্ত্রিক সংস্কারকে টেকসই করতে গণভোটে হ্যায়ের পক্ষে সারা দেশে প্রচার চালাবে ডাকসু। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলনে একথা জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম। এই গণভোটের মাধ্যমে আগামীর বাংলাদেশের 50 বছরের রাজনীতি ঠিক হবে, রাষ্ট্র কাঠামোটা কেমন হবে। তো সেই কারণে এই গণভোটে হাঁকে বিজয় করার জন্য আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করব। আমাদের রাজনৈতিক দল যেগুলো আছে, জামাত, বিএনপি, এনসিপি সবাইকে আমরা ডেকে তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, শিক্ষা নিয়ে তাদের ভাবনা কি, সেগুলো আমরা শুনবো। একই সাথে আপনারা জানেন, আমরা বারবার বলছি, আমরা যা বলেছি তা তো বাস্তবায়ন করবই, এর চাইতে আমরা 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। মিয়ানমারের অভ্যন্তরে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ছোড়া গুলিতে টেকনাফে এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। রোববার সকাল 9টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইকাং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, নিহত শিশু আফনান ওই এলাকার জসিম উদ্দিনের মেয়ে। স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের দুই পক্ষের মধ্যে অন্তত 1 ঘন্টা গোলাগুলি হয়। এ সময় সেখান থেকে ছোড়া গুলিতে শিশু আফনান মারা যায়। খবর পেয়ে বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। টানা 2 সপ্তাহ ধরে চলা বিক্ষোভ দমনে আরও কঠোর অবস্থান নিয়েছে ইরান সরকার। সরকার বিরোধী আন্দোলনকারীদের সৃষ্টিকর্তার শত্রু আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল। এছাড়া দেশজুড়ে চলমান বিক্ষোভ নিয়ন্ত্রণে মাঠে নামছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার আইআরজিসি জানায়, তারা দেশের নিরাপত্তা ও 1979 সালের ইসলামিক বিপ্লবের অর্জনগুলো রক্ষা করতে মাঠে নামবে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও বলেছে, তারা জাতীয় স্বার্থ, দেশের কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষা করবে এবং সুরক্ষা দিবে। এদিকে তেহরানের চিকিৎসকদের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, রাজধানীর মাত্র 6টি হাসপাতালে অন্তত 217 বিক্ষোভকারীর মৃত্যু রেকর্ড করা হয়েছে। নিহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনী। গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর আইএসের প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়। এই অভিযানকে অপারেশন হক আই স্ট্রাইকের অংশ বলছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, শনিবার 35টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে অংশ নেয় 20টির বেশি যুদ্ধবিমান ও ড্রোন। তবে হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। 19 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের বাহিনী জর্ডানের সাথে মিলে সিরিয়ায় একটি বড় হামলা চালায়। মিয়ানমারে সাধারণ নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। এর আগে প্রথম পর্যায়ের ভোটে ভোটারদের উপস্থিতি ছিল কম। এই নির্বাচনকে জান্তার শাসন আনুষ্ঠানিক করার হাতিয়ার হিসেবে উল্লেখ করে সমালোচনা করা হচ্ছে। এই নির্বাচনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো ভোটে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে জাতিসংঘ, বহু পশ্চিমা দেশ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে বাস্তব কোনো বিরোধী শক্তির অনুপস্থিতিতে আয়োজিত এই নির্বাচন গ্রহণযোগ্য নয়। এর আগে 28 ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম পর্যায়ের ভোটে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে। এতে নিম্নকক্ষের 102টি আসনের মধ্যে 90টিতে জয় পেয়েছে দলটি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মাঠে নামবে দুই জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। সৌদি আরবের জেদ্দায় হবে এই ম্যাচ। গত 3বারের 2বার রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালান জায়ান্টরা। এবারও সেই ধারা ধরে রেখে 16তম ট্রফি হাতে নিতে চায় বার্সা। আর সবশেষ এল ক্লাসিকোতে গত অক্টোবরে 2-1 গোলে বার্সাকে হারিয়েছিল মাদ্রিদ। ওই ম্যাচ হারের পর থেকে দারুণ ফর্মে বার্সা। 14 ম্যাচ খেলে পরাজিত মাত্র 1টিতে। দারুণ ফর্মে থাকার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে রিয়ালের বিপক্ষে জেতার আশায় তারা। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
রান্নার গ্যাসের জন্য রাজধানী সহ সারা দেশে হাহাকার, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার। ইরানে 2 সপ্তাহের বিক্ষোভে অন্তত 217 জন নিহত, কঠোর অবস্থানে সরকার, নামছে বিপ্লবী গার্ড। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।